সরকারকে ৪৮ ঘন্টার আলটিমেটাম দিলেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সরকারকে পর্যবেক্ষণে এই সময় দিয়ে বিকেলে কাকরাইলে এসে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন তিনি। এ সময় অবিলম্বে আদালতের রায় বাস্তবায়ন ও ২ ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করলে আবারও সড়কে নামার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে ৩ উপদেষ্টার পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মজার বিষয় হচ্ছে, ঈদের আগে বিএনপিপন্থী সব ভিসি ও প্রক্টরদের পদত্যাগে বাধ্য করাবে জাতীয় নাগরিক পার্টি। সব মিলিয়ে পদত্যাগ আর দাবির যেন হিড়িক পড়েছে। সেই সঙ্গে আবার যোগ হয়েছে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি, আছে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিও। মনে হচ্ছে আমরা যেন পদত্যাগ আর দাবি দেওয়ার মধ্যে আটকে আছি। বিএনপি স্পষ্ট বার্তা দিয়েছে, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয়। মোটামুটি এসব বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। গোটা আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোস্তফা কামাল স্বপন। আজকে আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি রাজনীতি এখন কেমন। স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ৩ জন অতিথি। তারা হচ্ছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রয়েছেন নীলুফার চৌধুরী মনি, স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি, আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। ৩ জনকে স্বাগত জানাচ্ছি। শুরুতে আমি যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। সেটা হচ্ছে, আমি শুরুতেই বললাম যে ইশরাক হোসেন ২ জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, বেশ কদিন ধরেই তিনি চাচ্ছেন। সেই সঙ্গে আবার যোগ হয়েছে এনসিপি ৩ জন উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন, আসিফ নজরুল, সালেউদ্দিন আহমেদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ। আবার রুহুল কবির রিজভী দেখলাম নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। আবার দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি বিএনপিপন্থী সকল ভিসি প্রক্টরদের ঈদের আগে পদত্যাগ করাতে বাধ্য করাবেন তারা। মোটামুটি পদত্যাগের একটা হিড়িক, মানে কেন পদত্যাগের সবাই এরকম পদত্যাগ দাবি করছে কেন? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহালোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, আসলে ৫ই আগস্ট আমাদের যেমন স্বপ্ন দেখিয়েছিল, আমরা অনেকটা স্বপ্নে ঘর থেকে সবাই বের হয়ে গিয়েছিল সবাই, এবং এই আন্দোলনে প্রত্যেকের ভূমিকা ছিল যেমন সরব, ঠিক তার চেয়ে বেশি তার পরিবার পরিজন সহ প্রত্যেকটা মানুষ ঘর থেকে বের হয়ে জানান দিয়েছিল আমরা মুক্তি চাই, আমরা মুক্তি পেয়েছি। কিন্তু মুক্তিটা যে এত স্বল্প সময়ের জন্য, এটা কেউ কল্পনাই করে নাই। আপনি যদি খেয়াল করেন, ৩ দিনের সরকারবিহীন বাংলাদেশ আর ৯ মাসের সরকার সহ বাংলাদেশ, এটার মধ্যে যদি আমি পার্থক্য করি, আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে, এখানে হাজার হাজার মাইলের ফারাক। ৩ দিন যে সরকার ছিল না, মব ছিল জনগণের হাতে, তারপরেও কিন্তু বাংলাদেশটা ভালো ছিল। দ্রব্যমূল্যের দাম কিছুটা কম ছিল, কারণ প্রত্যেকটা সিন্ডিকেট মেম্বার ভয়ে ছিল যে তাদের বোধহয় বিচার হবে। তারা সবাই ভয়ে তাদের আসন ছেড়ে পালিয়েছিল, এবং পালাতে পালাতে এমন হয়েছিল যে বাইতুল মুকাররমে খতিব পর্যন্ত পালিয়েছিল। তো একটা দেশের যখন খতিব, পুলিশ থেকে শুরু করে রাষ্ট্রের প্রত্যেকটা হ্যান্ডসের লোকজন পালিয়ে যায়, তখন রাষ্ট্র খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু আমরা ওই 3 দিনকে যদি জাস্টিফাই করি, আমরা খুবই খুবই আশান্বিত এখনকার আজকের দিনে তাকিয়ে যদি দেখি। তো কি এমন হলো যে একটা সরকারকে, এখানে আমরা 3টা রাজনৈতিক দল আছি, 3টা রাজনৈতিক দলের কেউই কিন্তু বর্তমান সরকারের বিপক্ষে ছিল না। পক্ষে না থাকলেও মৌনতা সম্মতির লক্ষণ, বিপক্ষে ছিল না। কিন্তু তারপরেও আমি, বলেন না যে গ্রামে একটা কথা বলে, তুই দিলে তো মুই দিব, একলা একলা কতই দিব। তো এই যে প্রত্যেকটা দল মিলে যে আপনার সরকারটার পক্ষে থাকলো, সেই সরকারটা কিন্তু সরকারে বসে ওই দলগুলোকে কোনো বদারি করলো না, কোনোভাবে কেয়ারি করলো না। তার কাছে বিএনপিও যে অবস্থায়, সাইফুল ভাইও একই অবস্থায়, সাইফুল ভাই যে অবস্থায়, নাজমুল ভাইও একই অবস্থায়। নাজমুল ভাই যে অবস্থায়, বরং অনেকের চেয়ে বিতর্কিতরা তার কাছে গ্রহণীয় থাকলো, সহনীয় থাকলো। সমস্যাটা কিন্তু ওইখান থেকেই শুরু। এই যে বিতর্কিতরা তার কাছে গ্রহণীয় থাকলো, পূজনীয় হলো এই জায়গাতে। এবং যখন এই যে আপনার কি বলে যে মাস্টার মাইন্ড যখন ঘোষিত হলো, তখন কিন্তু প্রত্যেকটা রাজনীতিবিদ তার জায়গা থেকে একটু অবাক হয়ে গেল। যখন ওই সরকার গঠন হলো, সরকারের যখন নাম ঘোষণা হলো, তখন আরেক ধাপ অবাক হয়েছিল তারা। হয়েছিল এই কারণেই যে যা চিন্তাই করে নেয় অনেক ক্ষেত্রে সেটা হয়ে গেল কি, একটা এনজিও প্রধান সরকার। একজন এনজিও প্রধান থাকলে এনজিও প্রধান হয় না, ওইখানে এনজিও গ্রাম বলা হতো, যে কতগুলো ম্যাক্সিমাম এনজিও আর গ্রামীণের গ্রাম, এই নিয়ে এনজিও গ্রাম সরকার বলা শুরু করলো। তখন থেকে আমরা যারা 2-1 সমালোচনা করতাম, আমাদেরকে দেখা যাইতো যে 7,000 যদি কমেন্ট পড়তো সোশ্যাল মিডিয়ায়,
5,000-7,000-ই আমাদের বিপক্ষে বিপক্ষে। কথা বলতো। এখন পরিস্থিতি তো কেমন? এখন পরিস্থিতিটা 7,000 যদি কমেন্ট পড়ে, তাহলে আপনার 2টা বা 3টা বাদে প্রায় 7,000-ই আমাদের পক্ষে কথা বলে। বাট এই কাজটা কিন্তু আমরা নিজেরাও চাইনি, সমালোচনা করেছি, কিন্তু আমরা চেয়েছিলাম আমাদের সন্তান, ওরা আমাদেরই সন্তান, Right. আমাদের সন্তান যেন থাকে দুধে ভাতে। এই দুধে ভাতে থাকার জন্য কিন্তু আমরা এই 3 জনই রাজনীতি করি, আমাদের সন্তানদের কথা চিন্তা করে। কিন্তু সন্তানরা যেটাই করুক, তার অতি ক্ষমতায় তারা বেয়াদবি করুক বা যাই করুক, তারা দিন শেষে আমাদের সন্তান। কিন্তু তাদেরকে যারা চালিকা শক্তি ছিল তাদের পেছনে, তারা তাদেরকে যে অন্যায় পথে ধাবিত করছে, অন্যায় পথে ধাবিত করেছে, এইটার প্রতিফলন এই 9 মাসে বাংলাদেশ পলে পলে উপলব্ধি করছে। এখন বাংলাদেশের ঢাকা শহর সহ বাংলাদেশটা হয়ে গেছে আপনার কি প্রত্যেকটা জায়গা আপনার অবরোধের শহর, মিছিলের শহর, ধর্মঘট, মানব না অবরোধ, দাবি দেওয়ার শহর। দাবি দেওয়ার শহর এবং পদত্যাগের শহর। এই পদত্যাগ দাবি দেওয়া আমরা 9 মাসে চাইনি। আমরা কি চেয়েছিলাম? আমরা একটা সুন্দর নির্বাচন চেয়েছিলাম, কারণ আমরা 15-16 বছর যাবৎ নির্বাচন নিয়ে সাফার করছিলাম বলেই এই নির্বাচনটা যদি 24-এর নির্বাচনটা যদি সঠিকভাবে হতো, তাহলে কিন্তু 5ই আগস্টের জন্ম হতো না, যদি বিএনপি সেই নির্বাচন। সরকার কি নির্বাচন বাদে অন্য কোনো দিকে বেশি মনোযোগ হলো? অবশ্যই সরকার যেদিকে বেশি মনোযোগী হলো, আমি আবারও বলছি যে সেনাপ্রধান মাঝখানে একটা বক্তব্য রেখেছিল আগস্ট সেপ্টেম্বরের দিকে মনে হয়। আচ্ছা। সেই বক্তব্যে উনি বলেছিলেন যে আপনারা যেভাবে কাদা ছোড়াছুড়ি করছেন, আপনারা যদি এই কাদা ছোড়াছুড়ি করেন, তাহলে কিন্তু সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। আমরা তখন ওই কথাটা বুঝি নাই 9 মাসেই যে আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে। এটা আপনার কথায় দেখেন, গত 1-1.5 মাস আগে, 1 মাস আগে আপনার কি বলে 27/4/2025, মানে 27শে এপ্রিল 2025-এ তৌহিদ হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন স্ট্রেট এই কথাটা, রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা প্রথম বলেছিলেন। হ্যাঁ, প্রথম, এটাই বলছি। কিন্তু এখন তো তারা সেই বক্তব্য আবার নেই। এটা শেষ করি, এটা কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট। জি। জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষ মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দেখেন এখানে কিন্তু দাড়ি, কোনো সেমিকলন কমা কিচ্ছু নাই, তারপরে আপনার 21-এ 1 মাস পরে 21শে মে আপনার গতকাল প্রথম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাহেব বললেন, করিডোর নিয়ে প্রচারণা প্রতিবেশী দেশ থেকে হয়েছে, মানবিক করিডোর নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা হয়নি আর হবেও না। আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি তার পররাষ্ট্র উপদেষ্টা আপনার প্রতিবেশী দেশের লোক? তাহলে উনিও একজন উপদেষ্টা, পররাষ্ট্রও একজন উপদেষ্টা। তাহলে উনি কি বুঝে শুনে কথা বললেন না? নিজেদের মধ্যে দ্বন্দ্ব আরো বাড়ানোর জন্য, আরো আগুনকে তুষ দেওয়ার জন্য, আগুনে ছাই চাপা আগুনের মধ্যে ঘি ঢালার জন্য কি উনি এই কথাগুলো বলছেন? এটা থেকেই প্রমাণ হয় যে উনারা কি চাচ্ছেন, উনারা রাষ্ট্রকে কোন দিকে প্রবাহিত করছেন, কোন দিকে নিয়ে যাচ্ছেন, উনারা কি চাচ্ছেন। আমি একটু সাইফুল হক আপনার কাছে জানতে চাই যে যেটা বলছিলেন নীলুফার চৌধুরী মনি, সেই জায়গাটা একটু বলবেন যদি আপনার কোনো বক্তব্য থাকে। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন সত্যি সত্যি যদি এই যে 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, আরো 2 উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, ওনারা এরকম 5-6 জন পদত্যাগ করেন, তাহলে এই সরকারের অবস্থান কোথায় গিয়ে ঠেকবে? যদি আপনি আগের উত্তরে কোনো উত্তর দিতে চান তারপর এটা দিতে পারবেন। জি জি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুজন আলোচকবৃন্দ, দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। সমস্যাটা এই আপনি এখন যে সমস্যাটা, প্রধানত এটা অন্তর্বর্তী সরকারের তৈরি এই সংকটটা। কারণ আমরা 5ই আগস্টের পরে আমরা নজিরবিহীনভাবে আমরা রাজনৈতিক দলগুলো এবং জনগণের প্রায় সকল অংশ সরকারকে আমরা এক কাটলা সমর্থন আমরা জুগিয়ে আসছি। এবং কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার এই সমর্থনটার যে মূল্য এবং তাৎপর্য, এর যে গুরুত্বটা, সেই গুরুত্বটা ওনারা উপলব্ধি করতে পারেননি। এবং না পারার জন্য বরঞ্চ আজকে আমি যদি পেছনে তাকাই, রাজনৈতিক দলগুলোকে এখন তারা পুরোপুরি প্রতিপক্ষ বানিয়ে ফেলেছেন। তারা তাদের প্রায় একটা মুখোমুখি তারা দাঁড়িয়ে যাচ্ছেন, অথচ আমরা তাদেরকে সমর্থন দিয়ে আসছিলাম। কারণটা কি? চরিত্রের দিক থেকে সরকার হচ্ছেন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার। সুতরাং বিশেষ কোনো দল, বিশেষ কোনো গোষ্ঠী, বিশেষ কোনো আইডিয়া, ইডিওলজি, কোনো অংশজনকে তাদের
বাড়তি কোনো মদদ, বাড়তি কোনো সুবিধা দেবার কথা না। আচ্ছা, সরকার প্রথমে বিতর্কিত হয়েছেন, তারা তাদের ছত্রছায়ায় বুকে পিঠে কোলে করে তারা যে দলটা তারা তৈরি করেছেন এবং এখনো পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে যেভাবে তারা মদত জুগিয়ে যাচ্ছেন, সরকারের নিরপেক্ষতা প্রথমে প্রশ্নবিদ্ধ হয়েছে। আচ্ছা, যত দিন যাচ্ছে তত বেশি প্রশ্নটা বাড়ছে, সরকারের উপরে আস্থার জায়গাটা কমছে, বিশ্বাসের জায়গাটা কমছে, এমনকি শ্রদ্ধার জায়গাটাও কিন্তু কমছে। এবং তরুণদের যে দল, তারা এজেন্ডার বাইরে যেয়ে তারা এমন সমস্ত এজেন্ডা তারা হাজির করছেন এবং তাদের যারা কুশীলব, তাদের যারা পরামর্শ দিচ্ছেন বা তাদেরকে যারা আইডিয়ার দিক তারা করছেন, তারা এমন সমস্ত বিষয় হাজির করছেন যেটা শুরুতেই তারা রাজনৈতিক দলগুলোর পুরোপুরি একটা প্রতিপক্ষ জায়গায় দাঁড়িয়ে যাচ্ছেন। রাজনৈতিক দিক থেকে প্রতিপক্ষের কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন ধরুন এই যে নির্বাচন কমিশনের যে প্রশ্ন, গতকালকে তারা যেটা বললেন, নির্বাচন কমিশনের যখন গঠন, সমস্ত দল পুরনো আইনেই হয়েছে, যে আইনটার আমরা পরিবর্তন চেয়েছি, যে আইনটা এই সরকারও পরিবর্তন করেনি, ফলে পুরনো আইনেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে, সবাই সেখানে নাম দিয়েছেন। চূড়ান্ত পর্যায়ে সরকার তারা ঠিক করেছেন, যদি রাষ্ট্রপতি তিনি ঘোষণা করেছেন যে নির্বাচন কমিশনে কারা আসবেন। তো সুতরাং এটা কোনো পক্ষপাত দুষ্টতার কোনো প্রশ্ন নেই। যদি কিছু পক্ষপাত থাকে তাহলে এই সরকার তার জন্য দায়ী, কারণ চূড়ান্ত পর্যায়ে সরকারি নামগুলো নির্বাচন করে তারা রাষ্ট্রপতির কাছে তারা দিয়েছেন, তিনি ঘোষণা করেছেন। তার মানে পুরো বিষয়টা যেটা হাজির হচ্ছে, সরকার প্রথমত তার নিরপেক্ষ জায়গাটা হারিয়ে ফেলেছেন, জি। এক। দু নম্বর হচ্ছে তাদের এজেন্ডার বাইরে যে জি, তারা একদিকে তারা যেটা বললেন মানবিক করিডোরের প্রশ্ন, বন্দরের প্রশ্ন, এমন সমস্ত প্রশ্ন তারা হাজির করেছেন যেগুলো তাদের এজেন্ডার বাইরে। ফলে যখন আপনি এজেন্ডার বাইরে যে যখন আপনি কথা বলেন, তার মানে কি, আমরা বলেছি সরকারের গুরুত্বপূর্ণ 3টা এজেন্ডা। বিচার যেটা চলছে, বিচারটাকে আপনি দৃশ্যমান করবেন, কার্যকারী করবেন, প্রয়োজন বোধে বিচারেরটাকে কীভাবে জোরদার করা যায় সে উদ্যোগটা নেবেন। তারপরে সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত, সংস্কারের ব্যাপারে তারা কোনো কাজ আপনি 3 দিনও করতে পারেন, 9 দিনও লাগাতে পারেন, 9 মাসও লাগাতে পারেন, এটা নির্ভর করে আপনার সদিচ্ছার উপরে। মনে হচ্ছে তাদের বছর হচ্ছে 18 মাসের। ফলে তারা, আমরা বলেছি সে ব্যাপারে আপনারা আলাপ আলোচনা করে, এটাও একটা দীর্ঘ প্রলম্বিত একটা যাত্রা। সাইফুল ভাই, নীলুফার চৌধুরী যেটা বললেন যে মানে যারা বিতর্কিত তারাই সরকারের কাছে, আসে। আর যারা আচ্ছা, আপনারা কেন দূরে? আচ্ছা, তারপর বিএনপি, ওয়ার্কার্স পার্টি, জি, তারপরে হচ্ছে নির্বাচনের প্রশ্ন। আচ্ছা, এমন এই বিষয়গুলো হাজির করা হচ্ছে কেন? তারা যে কোনো ছুতায়, যে কোনো কারণে জি, ক্ষমতাকে তারা দীর্ঘায়িত করতে চান, প্রলম্বিত করতে চান। তো আপনি যখন বলছেন সরকার চরিত্রের দিক থেকে যখন একটা দল নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার, যে সরকার ইতিমধ্যেই এত বিপুল সমর্থন পাওয়ার পরও সরকার কেন রাজনৈতিক দলগুলোর মুখোমুখি তারা দাঁড়িয়ে যাবেন? তারা যত দিন যাচ্ছে আপনি খেয়াল করেন, এত ঘটনা, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বসা, পরামর্শ করা, কথা বলা, 2-3টা 15ই আগস্টের ব্যাপারে কি দুর্গাপূজা নিয়ে, এরকম 2-3টা বিষয় ছাড়া কোনো ব্যাপারে তারা মতামত তারা আলোচনা করার প্রয়োজন বোধ করেননি। তার মানে হচ্ছে যে তারা বলতে পারেন, এবং মানুষ মনে করছে যে তারা যে কোনো কারণেই তারা করছেন। আর ছাত্রদের আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করে জি, যেভাবে মব সন্ত্রাস করা হচ্ছে, যেভাবে জবরদস্তি হচ্ছে, আমরা একটা আওয়ামী ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, নতুন চেহারায়, নতুন আঙ্গিকে, নতুন ধারায়। খেয়াল করবেন, আপনাকে আমার পছন্দ হচ্ছে না, আমি আপনাকে ঘেরাও করছি, আমি আপনাকে হামলা করছি, আমি আপনার বাড়ি যেয়ে উঠছি, আমি আপনার অফিস ঘেরাও করছি, আমি রাস্তার উপরে এটাকে রাষ্ট্রীয়ভাবে মব সন্ত্রাস বলবেন? এবং এগুলো রাষ্ট্রীয়, অধিকাংশ ঘটনাগুলো ঘটছে রাষ্ট্রীয় মদদে। যখন দেখছেন এই যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবির ব্যাপারে, যখন মেট্রোপলিটন পুলিশ তো সেখানে নিষেধাজ্ঞা দিয়েছেন, যমুনার চারপাশে কোথাও কোনো সমাবেশ করা যাবে না, আচ্ছা, তারা ওটাকে ভায়োলেট করছেন, জমায়েত করছেন, সমাবেশ করছেন, এবং আমাদের বাচ্চারা গরমে কষ্ট পাবে বলে, হিট স্ট্রোক হবে মনে করে ঠান্ডা পানি দেওয়া হচ্ছে তাদের। এবং আমি আমার রাজনৈতিক ইতিহাস সেখানে, মানে নাজমুল হক প্রধান আছেন, আমি 50-52 বছরে কখনো দেখিনি যে কোনো সমাবেশে, সরকারের কাছে দাবির কোনো সমাবেশে সেখানে ঠান্ডা পানি দেওয়া হতে, তাদের স্বস্তি দেওয়ার জন্য। এরকম কোনো ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমি দ্বিতীয় কোনো ঘটনা আমি উল্লেখ করতে পারবো না। দ্যাট হ্যাপেন্ড। তার মানে কি? এবং পরের দিন আবার যখন দেখছেন আরেকটা অংশ বিশাল সমাবেশ করছেন
এবং বিপরীত যখন চিত্র। যখন মনে হবে হাসিনার আমলের জন্য আপনি সাউন্ড গ্রেনেড মারছেন, কাঁদানে গ্যাস মারছেন, লাঠিচার্জ করছেন, তার মানে একদিন পরে মানে এক যাত্রায় দুই ফল। ওখানে আপনি নির্যাতন করছেন, অত্যাচার করছেন, ওখানে আপনি মানুষকে আহত করছেন, হাসপাতালে যেতে হচ্ছে। আর এখানে তার মানে কি সরকারি ইন্টেনশন নিয়ে মানুষের যখন আপনার ইচ্ছা নিয়ে প্রশ্ন ওঠে, যখন বোঝা যায় যে আপনার অন্য কোনো এজেন্ডা আছে, যখন এজেন্ডা নিয়ে যখন প্রশ্ন, তখন আপনার ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন ওঠে, তখন আপনার সততা নিয়ে প্রশ্ন ওঠে, তখন আপনার উদ্দেশ্য নিয়ে তখন প্রশ্ন ওঠে। তো কথা না বার্তা নাই, তো আপনি মানবিক করিডোরের ব্যাপারটা এটা আসবে কেন? যার সঙ্গে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা যুক্ত। বন্দরের প্রশ্ন, 17 বছর ধরে আমার যে বন্দর লাভজনক পর্যায়ে আছে, হ্যাঁ দরকার হলে বন্দরকে কীভাবে আমরা দক্ষ করতে পারি, আধুনিক করতে পারি, আমরা অনেক কিছু আনতে পারি, এমন সমস্ত বিষয় হাজির করছেন যেগুলো এজেন্ডার বাইরে। আমি একটু আপনাকে একটা গর্ষচন্দ্র একটা কথা বলেছেন, আপনার কথা জের ধরে আমি বলছি। তিনি বলেছেন যে আপনার চালাকি সবাই বোঝে, শুধু আপনি বোঝেন না। দ্রুত নির্বাচন দিয়ে নন্দিত হয়ে বিদায় নেন, নিন্দিত হয়ে বিদায় নিয়েন না। জনগণের অধিকার তাদের ফিরিয়ে দেন। আমি বলেছি, আমি তোমাদের মানির অপমান বজ্রপাত তুল্য। আচ্ছা, এটা আমরা বাচ্চাকালে পড়েছি না সবাই, মানির অপমান বজ্রপাত তুল্য। সুতরাং প্রফেসর ইউনূস তিনি দেশে তিনি আগে যেভাবে চিত্রিত হন না কেন, কিন্তু বাইরে তার যে সম্মান, মর্যাদা, গ্রহণযোগ্যতা, তো নিশ্চয়ই সেটাকে আমরা গ্রহণ করেছি। কিন্তু তিনি যে পথে, তিনি অল্প দিনে মাত্র 10 মাসের মধ্যে যে সরকার মর্যাদা নিয়ে তারা যাবেন, যে সরকার সবাইকে আস্থার মধ্যে নেবেন, সবাইকে বিশ্বাস করবেন, সবাইকে এনগেজ করবেন। আপনি বললেন না, ধরুন এই যে ধরুন গতকালকে আপনি খেয়াল করবেন, সেনাপ্রধান গতকালকে তিনি যে বক্তব্য দিয়েছেন তাদের অফিসারদের, কর্মচারীদের সামনে এসে, এবং এই বক্তব্য যদি আপনি গত 24 ঘন্টা দেখেন, রাজনৈতিক দল এবং জনগণ ব্যাপকভাবে এই বক্তব্যকে তারা সমর্থন তারা দিয়েছে। তার মানে কোন জায়গায় গেলে, এবং তারা তো ফর্মাল তারা কোনো ব্রিফ করেননি, তার মানে সেনাবাহিনী তারা জনগণের আকাঙ্ক্ষার তো আমি বলছি এই জায়গাটা সরকার যে দাঁড়াচ্ছে, আমি যেটা শেষ করতে চাই, আমরা সরকারকে নিয়ে আমরা নির্বাচনটা যেতে চাই। তার আগে সরকারের নিরপেক্ষতাদেরকে নিশ্চিত করতে হবে। যাদের ব্যাপারে প্রশ্ন উঠেছে, নিরপেক্ষতার প্রশ্ন উঠেছে, তাদের উচিত হবে অনতিবিলম্বে তাদেরকে পদত্যাগে বাধ্য করা অথবা তাদেরকে অপসারণ করা, এবং রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনের চেষ্টা করা। সরকার যদি এই বার্তাগুলো যদি প্রপারলি যদি নিতে না পারে, তাহলে কিন্তু জাতি, জনগোষ্ঠী হিসাবে আমাদের সামনে নতুন দুর্যোগ কিন্তু সেটা কিন্তু অপেক্ষা করছে। আসবো আপনার কাছে নাজমুল প্রধান, আপনি একটু বলবেন যে মানে উপদেষ্টাদের বক্তব্যে সমন্বয় নেই কেন? কারণ ওনারা তো একটা দায়িত্বশীল পদে আছেন, একটা সিদ্ধান্ত নেওয়ার আগে নিশ্চয়ই কথা বলেন, কিন্তু আমরা দেখি এক এক সময় এক এক রকম কথা, ফলে তো আমরা তো। ধন্যবাদ আপনাকে, আসলে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আমি প্রথম এই এখন টেলিভিশনে এলাম আর কি, আজকে প্রথম সাইফুল ভাই আছেন, মনির, দুজনেই চমৎকার আলোচনা করেছেন। আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা দেশের সরকারের দল একটা ভাবাদর্শ থাকে, একটা আদর্শ থাকে। আচ্ছা, এখানে আমরা তিন দলের, তাই না? প্রত্যেকটা দলের যার যার একটা ইয়ে, কিন্তু মৌলিক জায়গা ঐক্যমত কি? ঐক্যমত হচ্ছে এই দেশটা আমাদের, এই দেশটার ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। বর্তমান সরকার ক্ষমতায় যে এলেন, জি, এটা আমি বলবো এটা লটারি। দীর্ঘদিনের সংগ্রামের ওনারা লটারিতে ওনারা ফল পেয়েছেন, ক্ষমতায় এসছেন। ওনাদের সাক্ষাৎ এই আন্দোলনে কারো কোনো সক্রিয় ভূমিকা ছিল না, দু একজন ছাড়া, নির্যাতিত হয়েছেন এরকম আছে। আমি যে কথাটা বলছি, সরকার এসেই প্রথমে যেটা করলেন, প্রায়োরিটি কি হবে সরকারে, এটা কিন্তু এখানটা আছেন কমরেড সাইফুল হক, উনি চমৎকার দলের পক্ষ থেকে একটা সেমিনার করেছিলাম, সেখানে আমিও ইনভাইটেড ছিলাম, আমিও আমন্ত্রিত ছিলাম। এই সরকারের প্রথম প্রাথমিক কাজগুলি কি হবে, প্রায়োরিটি কি হবে, সরকার এটা করতে ফেল করছেন। সরকার ফেল করছেন কীভাবে? সেগুলো কি সরকার গুরুত্ব দিয়েছিল? না, দেয় নাই। সরকার ফেল করছেন কীভাবে? আপনি দেখবেন সরকার প্রথমে এসে যদি আপনি খেয়াল করেন, অন্য উপদেষ্টা বলা শুরু করে আমরা তো বাকি মেয়াদকাল থাকবো, মানে আওয়ামী লীগের যে সময়টা আরও আছে এরকম বাকি মেয়াদকালটা আমরা পূর্ণ করব। তাহলে আওয়ামী লীগের কাজগুলো সম্পন্ন করবে আর কি, শুধু লেভেলটা পরিবর্তন হয়েছে, এরকম বলছেন ওনারা প্লিজ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ওনারা আওয়ামী লীগের ফ্যাসিজমকে ফাইট করতে গিয়ে ওনারা মুক্তিযুদ্ধের বিপরীতে দাঁড় হয়ে গেলেন। এটা আমার কাছে মনে হয়েছে যে মুক্তিযুদ্ধ ওনাদের কাছে একটা সেকেন্ডারি বিষয় হয়ে গেল। 3 নম্বর হচ্ছে ওনারা রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষ ভাবা শুরু করলেন। আমরা তখনই বলেছি প্রতিপক্ষ ভাবলো যে 53 বছরে কিছু করে না রাজনৈতিক দল। এই বক্তব্য তো আসছে উপদেষ্টা পক্ষ থেকে, আমি নাম সহ বলতে পারি কারা কারা বলছেন। তো ফলে এই যে প্রতিপক্ষ আমরা তখনই বলছি যে আন্দোলনের
ফলটাকে যদি আমি ক্যাশ করতে চাই জনগণের পক্ষে, তাহলে এইটাকে আন্দোলনকারী শক্তির মধ্যে বিভেদ তৈরি করা কোনো ভালো লক্ষণ না। কিন্তু সরকারের পক্ষ থেকে রিপিটেডলি এইগুলি করা হয়েছে এবং সরকার আমাদের কথা কোনো কর্ণপাত করে নাই। আজকে আপনি দেখবেন সরকারের এই যে দল তৈরি করার ক্ষেত্রেও ডক্টর ইউনূস সাহেব বাইরে বললেন, তাই না, যে একটা দল যে হচ্ছে এই এনসিপি, তাই না, এটা বুঝাইলেন যে উনারই আশীর্বাদ পুষ্ট অথবা উনি ইনাদের আশীর্বাদ পুষ্ট। তাহলে যে সরকার এরকম একটা দলের আশীর্বাদ পুষ্ট হইতে পারে তার লক্ষণ তো জনগণ দেখেছে। সে কারণে কি কিংস পার্টির কথা এসেছে হ্যাঁ এসছে। জি। এবং যেটা বললো সে বলে পানি দেওয়া, তাই না, এটা তো পাবলিক বুঝেছে, পরিষ্কার হয়ে গেছে জায়গা। তাহলে যে দলের সরকার প্রধান এরকম দলের হয়ে আপনার ওকালতি করতে পারে অথবা জনগণ বুঝতে পারে, সেই দলের প্রধানকে দিয়ে বা সেই লোককে দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা এই জনগণ তো ভাবা শুরু করছে। আচ্ছা, জনগণ তো ভাবতেছে যে আসলে আদৌ ডক্টর ইউনূসের মাধ্যমে এরকম ভালো নির্বাচনটা হবে কিন্তু কিনা। তিনি তো বারবার বলে এসেছেন যে নির্বাচনটা হবে সেটা হবে ঐতিহাসিক এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং মনে রাখার মতো একটা নির্বাচন হবে। বাংলাদেশের লোককে এইসব বলে লাভ নেই। বাংলাদেশের লোক করতে করিম বুঝে, আচ্ছা, বুঝছেন না, দতে দিল্লি বুঝে ফেলে। বাংলাদেশের পাবলিক কিন্তু আমাদের থেকে অনেক অ্যাডভান্স। ফলে এখানটা যারা ক্ষমতায় যায় আমরা মনে করি যে না পাবলিক কিছু বুঝে না, পাবলিক সব বুঝে। আজকে আপনি খেয়াল করবেন এই যে আপনার এনসিপি যে পার্টিটা হলো, এই পার্টিটা এই কয়েকদিনে তাদের যে কার্যক্রম সামগ্রিক বিষয় মিলে জনগণ খুব পরিষ্কারভাবে জানে ইউনূস সাহেবের পার্টি, এটা ইউনূস সাহেবের পার্টি। এবং ইউনূস সাহেব হাজারো কথা বলে এই পার্টির দাগ ওনার গায়ে থেকে মুছতে পারবেন না। আজকে আপনি দেখবেন কথায় কথায় আজকে নির্বাচন কমিশন বাতিল করো, আজকে অমুক রে সরাও, এই সামগ্রিক কথাগুলি আসতেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা কি বলতে পারি? আমরা এখনও বলতে পারি ইউনূস সাহেবকে কেন মিলিটারির পক্ষ থেকে বলতে হবে কি জন্য? কেন রাজনৈতিক দলগুলি কী বলছেন শোনেন না? রাজনৈতিক পরিষ্কার বলতেছে রাজনৈতিক দলগুলি যে আপনি নির্বাচন রোড ম্যাপ দেন, হ্যাঁ হোক না 18 মাস, হোক না 20 মাস, পরিষ্কার বলেন যে এই সময়ের মধ্যে ভোটটা হবে। আপনার উপদেষ্টার বানিয়েছেন তথ্য একটা সচিব, উনি এত কথা জানেন, এত কথা বলেন, উনি বলতে উনি তো রাজনৈতিক শক্তি সম্পর্কে বাজে কথা বলে ফেলছেন বামপন্থীর রাজনীতি। বাম ডান সবাই হ্যাঁ, সম্পর্কে সেটাই, জি। তাহলে এই যে কথা আমি বলবো সরকারের এখন বুঝেন কি হয়েছে জানেন, সরকারের পার্টির সমগ্র মিলে ওই যে কয় না কৃষকের গরু হারাই গেলে কি হয়, বউকে মা বলে, বুঝছেন না? আচ্ছা, আসলে একটা গল্প আছে না বাংলাদেশে, জি, প্রচলিত জি। বহুল প্রচলিত গল্প আছে একটা, গরু কারণ গরুটা তো মূল সম্বল তার, হারাই গিয়ে বাসায় আসলে মা একটা পানি দিয়ে, মানে কেমন তাহলে কি এই সরকারে মানে গরু হারিয়ে গেছে এরকম? হ্যাঁ এই মাথা ঠিক সরকারের থাকে না আর কি। আচ্ছা, সামগ্রিক যখন অবস্থা মাথা তাই, ঠিক থাকে না তখন ফলে মাথা ঠিক নেই সরকারের। সরকার কি বলবে কি করবে এটা ঠিক নেই। আমরা তারপরেও বলবো, জি, নাজমুল ভাই, জি। আমরা তারপরেও বলবো এই সরকার যেহেতু আমাদের সরকার প্রধান যিনি উনি নোবেল লরিয়েট, উনি পৃথিবী খ্যাত একটা মানুষ, ফলে উনি উনার সম্মান দেশের ভাবমূর্তি রক্ষার জন্য উনি এখনও সময় আছে একটা সঠিক নির্বাচনের রোডম্যাপ করেন। যারা দুষ্কৃতকারী বদমায়েশ যারা এইখানটায় এদের বিচারের যে এই যে 1-2 মাস ধরে বিচারের কাজটা শুরু করেন। দর্শক, বিরতির পর আবারও ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে রাজনীতি এখন কোথায়, কেমন চলছে রাজনীতি, সে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমি যেতে চাই সাইফুল হক আপনার কাছে, সেটি হচ্ছে যে আপনি বিরতির আগে বললেন যে এই সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়াটা এখন আসলে প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, প্রশ্ন উঠেছে। সেই ক্ষেত্রে যদি নির্বাচন তাড়াতাড়ি হয় তাহলে কি এই সরকারের অধীনে নির্বাচন হবে, নাকি নির্বাচনের আগে একটা অন্য কোনো সরকার, যেটাকে আমরা বলি কেয়ারটেকার গভর্নমেন্ট বা অন্য জাতীয় সরকার, এরকম কিছু গঠন করবেন আপনারা? কি চাচ্ছেন? আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমরা এই সরকারের অধীনেই তো আমরা নির্বাচনটা করতে চাই, এটা আমি খুব আজকে আপনার অনুষ্ঠানে খুব স্পষ্ট করে বলতে চাই। কিন্তু এটা এই চাওয়াটা বা আমাদের সমর্থনটা এখন আর শর্তহীন সমর্থন নয়। প্রথমত এটা করার জন্য সরকারকে তার নিরপেক্ষতা তাকে 100% তাকে প্রমাণ করতে হবে। যে সকল রাজনৈতিক দল, জনগণের সকল অংশ, সকল রাজনৈতিক স্টেক হোল্ডার তার কাছে সমান বিবেচনা। কারণ এবারকার গোটা লড়াইটা 16 বছর হচ্ছে ভোটাধিকার, একটা বিশ্বাসযোগ্য নির্বাচন এবং এটা গণতান্ত্রিক অভিযাত্রার জন্য। 16 বছর ধরে আমরা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছি। সরকারের প্রধান ম্যান্ডেট, প্রধান কাজ হচ্ছে আলাপ আলোচনা করে সম্ভব স্বল্পতম সময়ে, যেটা বলা হচ্ছে ডিসেম্বর মাসে,
আমি মনে করি যদি সদিচ্ছা কাজ করে জি। ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। তাহলে ইতিমধ্যে যেসব বিতর্কগুলো উত্থাপিত হয়েছে, সরকারকে এই বিতর্ক থেকে সরকারকে বেরিয়ে আসতে হবে। যে সমস্ত উপদেষ্টাদের পক্ষপাতিত্বের অভিযোগ আছে, যারা গাছেরটাও খাচ্ছেন প্লাস নিচেরটাও কুড়াচ্ছেন, তাদেরকে পরিষ্কার একটা অবস্থান তাদেরকে নেওয়া দরকার। সরকার থেকে তাদের উচিত হবে তাদেরকে বেরিয়ে আসা। তারা যদি বেরিয়ে আসতে না চান, সরকারের প্রধানের উচিত হবে তাদেরকে অব্যাহতি দেওয়া। এক। 2 নম্বর হলে সরকারি ভূমিকাটা হবে অনেকটা তত্ত্বাবধায়ক সরকারের মতন, একটা অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করা। আর আমি আগে বলেছি বিচারের গতিটাকে জোরদার হবে, যে বিচারটা আমরা অব্যাহত রাখব। 2 নম্বর হচ্ছে যে সংস্কারের ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া আলাপ আলোচনা আছে, কত দ্রুত সম্ভব আমরা ন্যূনতম ঐক্যমতের জায়গাটা এসে একটা জাতীয় সনদে স্বাক্ষর করতে পারি। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে আরেকটা, আমি বলেছি সরকারি দুনিয়াদারিকে ছোট করে আনা দরকার, এজেন্ডাকে তাদের কমিয়ে ছোট করে আনা দরকার। তারা আগামী এই যখন ইলেকশনের শিডিউল ধরুন যদি জুলাইতে বা আগস্টে যদি আপনার নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করতে হয়, তখন তারা নির্বাচনকালীন একটা অবস্থাটা, তাহলে এটাকেই বিবেচনার মধ্যে রেখে এখন সরকার যে যতগুলো বাক্স ওনারা এখন খুলে ফেলেছেন, জি, দুর্ভাগ্যজনকভাবে এই বাক্সগুলো কিভাবে বন্ধ করবেন, আমি বলেছি নানা অনুষ্ঠানে, এটার চাবিটা মনে হয় তাদের হাতে নেই। করিডোরে চাবিটা উত্থাপন কোথায় করে এখন? হারিয়ে গিয়েছে নাকি চুরি হয়ে গিয়েছে? সেজন্য বললাম চাবি তারা কোথায় রেখেছেন, তারা এখন আচ্ছা, তারা জি। এমন সব বিষয় হাজির করেছেন যেগুলো রাজনৈতিক দলগুলোর এজেন্ডার বাইরে। তাদের উচিত হবে এজেন্ডাটা ছোট করে আনা, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করা। জি। যদি এটা করতে না পারেন, তাহলে আপনার প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশের উত্তরটা যেটা, তাহলে কিন্তু এই সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচন করতে চাইবে কিনা, আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, এই প্রশ্ন কিন্তু আগামী দিনে অনেক জোরালোভাবে কিন্তু উত্থাপিত হতে পারে। আসবো আপনার কাছে যেতে চাই নীলুফার চৌধুরী মনি, আপনি একটু বলবেন যে আজকে বিএনপির পক্ষ থেকে একদম স্পষ্ট বার্তা, যেটা আপনারা অনেক আগেই বলে আসছেন, তারপর আজকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন না হলে এই সরকারকে আর সহযোগিতা নয়। আজকে আপনাদের মানে বিএনপি নেতাদের পক্ষ থেকে বলা হয়েছে। এখন ধরেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলো না, এরকম রোডম্যাপ দিল না, তখন আপনারা কি করবেন? দেখেন, এই কথাটা আমি অনেক জায়গায় বলেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কিন্তু বেশ কয়েক মাস আগে বলেছিলেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করা আমাদের দায়িত্ব। কিন্তু এখন তো কর্তব্য। শর্ত আসছে, না হলে বলি, আপনারা আমি শেষ সহযোগিতা করি। করবেন না। জি। আমরা এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা, আমরা সহযোগিতা করতে চাই, তারপরও যদি ব্যর্থ হয় তাহলে আমাদের কোনো দায় নাই। এই যে তারপরেও লাস্ট লাইনটাই আমরা এখন অবস্থান করছি এখন এই মুহূর্তে। তো সরকার যখন টাল্টি বাল্টি বা গ্রামের ভাষায় যেটাকে বলে যা শুরু করেছে নির্বাচনকে নিয়ে, তখন বিএনপি সহ অন্যান্য দলগুলোর কোনো গত্যন্তর নাই যে তাকে একদম টাইমলাইন ফ্রেমে বেঁধে দেওয়া ছাড়া। এবং এর আগে তার নিরপেক্ষতা নিয়েও একটা প্রশ্ন আছে জনমনে, বিভিন্ন দলে, বাংলাদেশে। সেইখানে যদি যেভাবে একটা দলকে কিংস পার্টি বানিয়ে যা ইচ্ছা তাই করাচ্ছে, মব করাচ্ছে, সেটা যদি না ঠেকায়, তাহলে বিএনপির মহাসচিব বেশ কিছুদিন আগে বলেছিলেন যে এই সরকারের নিরপেক্ষতা নিয়ে আমাদের প্রশ্ন আছে। যদি সরকার তার নিরপেক্ষতা হারায়, তার আন্ডারে আমরা নির্বাচন করব কিনা এটাও একটা বড় প্রশ্ন। সো সরকারকেই এখন বুঝে নিতে হবে যে সরকার কি করবে। সরকার কি যেভাবে মব হাতে তুলে নেওয়াচ্ছে তার এই কিংস পার্টি দিয়ে, সেইভাবে সে সরকার সামনের দিকে কতটা এগোতে পারবে। একই সাথে সরকার তাদেরকে দিয়ে বাম ডান থেকে শুরু করে মধ্যম সব পন্থার বিপক্ষে চরমভাবে তাদেরকে ব্যবহার করছে। এই ব্যবহার করার একটা পর্যায়ে আপনি দেখেন তারা কিন্তু জনশূন্য হয়ে গেছে। আজকে থেকে 9 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সমস্ত বিশ্ববিদ্যালয়, সমস্ত বাংলাদেশে ছাত্ররা বলতে যেভাবে এক কাতারে দাঁড়াতে পারত, আজকে দেখেন সারাদিন বৃষ্টিতে ভিজে 100 লোকও তাদের হয় না। তারা যত লোক উপস্থিত থাকে তার চেয়ে পুলিশ বেশি থাকে, তার চেয়ে আপনাদের সাংবাদিক বেশি থাকে। সেনাপ্রধানের একটা বক্তব্য গণমাধ্যমে এসেছে, প্রথম আলো বা অন্যান্য পত্রিকা যারা আছেন সবাই চেপেছেন। তিনিও গতকালকে অফিসার্স অ্যাড্রেসে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। কারণ সেনাপ্রধান খুব ভালো করে জানে রাষ্ট্র নিয়ে কত রকমের অন্যায় কাজগুলো হচ্ছে। রাষ্ট্র যেখানে হুমকির মুখে, তখন তার এই কথা বলা ছাড়া কোনো উপায় নাই। যদি এই সরকারের মধ্যে যদি মিনিমাম যদি ভালোত্ব থাকতো, যেমন আপনার মনে করেন যে অনেকেই তো অনেক পুরস্কার পায়,
যে ভারতেও কয়েকদিন আগে অনেক বড় একজন নারী পুরস্কার পেয়েছে, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি রাষ্ট্রের কোনো কাজে নিয়োগ দায়িত্ব পালন করতে চান, উনি বলছেন সবই নয়, যে রাষ্ট্র পরিচালনা করা আর পুরস্কার পাওয়া এক জিনিস না। এখন উনি বড় বড় পুরস্কারে অধ্যুষিত হতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনা একটা বিশাল ব্যাপার। সেই জায়গায় আমি মনে করি যে সেনাপ্রধান যে টাইমটা ধরে দিয়েছে, আমরা কিন্তু ওইটার মধ্যেই আমরা ধরে নিয়েছিলাম যে ডিসেম্বর মানেই 18 মাস হয়ে যায়, 18 মাসের মধ্যে নির্বাচন দিবে। কিন্তু উনি যখন আবার এটাকে নিয়ে বলে, আজকে দেখেন আপনি ছাত্ররা যখন মব করছে, আমি এখন ওদের প্রত্যেকটা কাজকে মব বলি, ওরা যখন মব করছে নির্বাচন কমিশনে, তখন কি বলেছে, তারা স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায়। স্থানীয় সরকার, যে কথাটা কিন্তু আমরা আগেও জানতাম, আমরা বলেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বলেছে এরা কিন্তু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র করছে, এবং এই নির্বাচনকে পেছানোর জন্য যা যা বলেছিল সেটাই কিন্তু আমরা এখন কার্যক্রমে দেখছি। সো এই জায়গাটায় বাংলাদেশের মানুষ কিন্তু একদম রক্তে তাদের গণতন্ত্র কখনোই ক্ষমা করতে পারে না, সে যত বড় কিছুই হোক না কেন। এবং যারা নোবেল লরিয়েট, অন্তত পক্ষে দক্ষিণ এশিয়ায়, আপনি তাদের প্রত্যেকের জীবন দেখেন, তারা কিন্তু তাদের শেষ জীবনটা ভালো ছিল না, বিভিন্নভাবে অখ্যাত কুখ্যাত হয়ে তাদের চলে যেতে হয়েছে। আমি চাই না বাংলাদেশের এই সুপরিচিত মানুষটা কুখ্যাত হয়ে চলে যাক। আসবে আপনার কাছে যে সময় থেকে নাজমুল হক প্রধান, একটা বিষয় সেটা হচ্ছে, ধরেন বলা হচ্ছে এরকম যে অর্থনীতি সংকটে বিনিয়োগ নেই, আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, মানুষ পুঁজি ভেঙে খাচ্ছে, সংসার চালাতে হিমশিম খাচ্ছে, এত মব সন্ত্রাস চলছে, এত কিছুর পরও মানুষ পরিবর্তনের পক্ষে ছিল। সেই পরিবর্তনের পক্ষের যে শক্তিটা, সেই জায়গাটায় ক্ষমতাসীনরা কি জনগণের পালসটা ধরতে পারলো না? মানে কেন পারলো না? একটা হচ্ছে যে, শুনেন, পৃথিবীতে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় জনগণের শাসন, অভিজাত শ্রেণীর শাসন, আচ্ছা, উচ্ছৃঙ্খল জনতার শাসন, মবক্রেসি যেটাকে বলে, সরকার প্রথম থেকেই ভিত্তি করছে এটা মবক্রেসি, উচ্ছৃঙ্খল জনতার শাসন। কেউ কেউ বলে, জনগণ বলে মব প্র্যাকটিস। এখানটায় এটা এখনো ক্রিয়াশীল। সরকার এই জায়গা থেকে বেরোতে পারেনি। সরকার মনে করছে এটাই বোধহয় রাস্তা। আমি এই কথাটা বলছি কারণ খুব জোরের সঙ্গে আজকে সাইবুল ভাই এখানটা হিন্টস দিচ্ছেন যে আওয়ামী লীগ কিছু হলেই ট্যাগ দিত মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার। হ্যাঁ, এরা ট্যাগ দেওয়ার চেষ্টা করছে, কিছু হলেই বললেই এটা আওয়ামী লীগের সহযোগী, এটা অমুক তমুক, তাই না? এবং এইটা করার কারণেই কিন্তু বাংলাদেশে একটা প্রপার রাজনৈতিক লাইন এই গভর্নমেন্ট নিতে পারে নাই। নিতে না পারার কারণে সরকার এখন সে কিভাবে প্রস্থান করবে, এটা হয় না। এটা একটা খেলা চলছে, সরকার এখন বুঝছে। বলে খেলা কীরকম, বলে হাউজি খেলা দেখছে না, গ্রাম বাংলার লোকজন সবাই জানে হাউজি চমৎকার কল হয়, লাইক এ ডান্ডা অনলি ওয়ান, উল্টা পাল্টা 69। শেষ দিকে যখন আসে তখন বলে লুক এট ইউর ওন হাউস, তখন দেখেন আপনি মিলান, তাই না? সরকার, হ্যাঁ, সরকার এখন সময় এসে গেছে। আপনি নিজে এই যে সংস্কার, এই যে দুষ্কৃতিকারীদের বিচার, যারা পলায় গেল টাকা নিয়ে, এই বিচার কতটা কি করতে পারলেন আপনি? এখন নিজের ঘরে তাকান, কিভাবে এখান থেকে প্রস্থান করবেন, কিভাবে ভোটটা দেবেন, সময় এসে গেছে এখন। ফলে এখন ওই রঙে ভাষা, খেলায় ভাষা, বুঝছেন না? লাইক এ ডান অনলি ওয়ান, ওইদিকে তাকায় লাভ নেই, উল্টাপাল্টা 69 তাকায় লাভ নাই, প্যাক টু লিটিল ডাক, প্যাক 22 10 এসব তাকায় লাভ নাই। আমি আবারও বলছি সরকারকে, এনাফ ইজ এনাফ। আপনার এখানটায় প্র্যাকটিক্যালি বাংলাদেশের এই সংস্কার সবাই চায়, আমরা সবাই চাই। আমরা আগেও বলেছি, এখানটায় সমস্ত রাজনৈতিক দল বলেছে, ইয়েস আমরা রিফর্ম চাই। রিফর্ম একটা চলমান প্রক্রিয়া। এই যে সরকারের পক্ষে যে বয়ানটা, যে এই সংবিধানের কারণেই, দিস ইজ রং বয়ান। আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের কেলেঙ্কারি হয়েছিল, ওয়াটারগেট কেলেঙ্কারি হয়েছিল না? সংবিধানে কি লেখা ছিল যে এই সংবিধানে যে ওয়াটারগেট কেলেঙ্কারি করা যাবে? নিশ্চয়ই লেখা ছিল না, কিন্তু নিক্সন করে ফেলছিল এটা, এবং তার কারণে তাকে পদচ্যুত হইতে হয়েছে। অথবা এই সম্প্রতিকালে ভারতে আপনি দেখবেন বিজেপি যে সাম্প্রদায়িক জঙ্গিবাদী সরকার, নির্বাচন কমিশন নিয়োগে ওখানটা ছিল, নিয়মটা ছিল হচ্ছে যে প্রধান বিচারপতি, সরকারি দলের প্রধান এবং বিরোধী দলের প্রধান মিলে করবে, কিন্তু সেখানটায় প্রধান বিচারপতি বাদ দিয়ে করে ফেললেন। কেস আছে হাইকোর্টে। বিরতির পরে সামনে নির্বাচন কমিশন নিয়ে একটু কথা বলতে চাই, সেটা নিয়েও আজকে কথা হয়েছে, গত কয়েকদিন হচ্ছে। আমরা দেখলাম যে আবার নির্বাচন কমিশন ঘেরাও হলো, এনসিপি ঘেরাও করলেন, তারা নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাচ্ছে। এই পুনর্গঠনের দাবি চাওয়ার পেছনে আসলে যুক্তিটা কি? কেন তারা এখন এটা চাচ্ছে? আসলে এর পেছনে মাইন্ডসেট যেটা কাজ করেছে, নিশ্চয়ই আপনারা একমত হবেন।
উচ্চ আদালতের যে রায় বিএনপির নেতা ইশরাক হোসেনকে দক্ষিণের মেয়র হিসেবে দেওয়ার জন্য নির্বাচন কমিশন উচ্চ আদালতের রায়টাকে তারা সম্মান জানিয়েছেন এবং তারা নির্বাচন কমিশনে তাদের দিক থেকেও তারা যে ইতিবাচক যে সম্মতি, এটা মানে আমাদের এই তরুণদের দলের এটা পছন্দ হয়নি। আচ্ছা, ফলে এটা বলতে পারেন ওই যে তারা গত কমাস ধরে তারা যে মব সন্ত্রাস করে তারা কাজ এবং অকাজ যেগুলোকে তারা বাধ্য করেছে উচ্চ আদালত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে, সর্বশেষ মনে করেছে নির্বাচন কমিশনকেও এখন তারা এটাকে পুরোপুরি একটা প্রতিপক্ষ এখন তারা বানিয়ে ফেলেছে। এবং যেটা বলছেন এই যে তারা বলছেন কি একদিকে তারা স্থানীয় সরকারের কথা বলছেন, আমি কালও বলেছি 16 বছর ধরে আমাদের যে জানবাজি লড়াইটা, এই লড়াইটা নিশ্চয়ই স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, লড়াইটা ভোটাধিকারের জন্য, অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, বাংলাদেশ কিভাবে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী ব্যবস্থা হবে এবং হাসিনা যেভাবে নিয়মতান্ত্রিকভাবে ভোটের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পথ যেভাবে বন্ধ করে দিয়েছিল, আমরা চেয়েছিলাম একটা গণতান্ত্রিক অভিযাত্রার মধ্য দিয়ে আমরা সংস্কারের ভিতর দিয়ে বাংলাদেশ এরকম একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করবে। লড়াইটা গণতন্ত্রের জন্য, জাতীয় নির্বাচনের জন্য, গণতান্ত্রিক অভিযাত্রার জন্য। তার মানে এই দাবি করার অর্থটা কি? তার মানে যদি ধরে নিই তাদের যুক্তিটা সঠিক, তাহলে স্থানীয় সরকারের নির্বাচন করার জন্য কমপক্ষে 1 থেকে 1.5 বছর 2 বছর লাগবে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা। তার মানে কি? তার মানে আপনি বলছেন যে অর্থাৎ সরকার মানে এগুলো পেছনের রাস্তা দিয়ে সরকার তার ক্ষমতাকে বাড়িয়ে তুলতে চায়, প্রলম্বিত করতে চায় এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের তরুণদের দল কারো কারো ইচ্ছা পূরণের হাতিয়ার হয়ে যাচ্ছে। ফলে তাদের যেটুকু সম্ভাবনা, আমার উদ্বেগটা হচ্ছে তরুণদের অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সম্ভাবনাটা ছিল, যেটা নতুন প্রজন্ম তারা হাল ধরবে, রাজনীতিতে আসবে, খুব অল্প সময়ের মধ্যে তারা যেভাবে পথ হারিয়ে ফেলছে, বিশেষদের এজেন্ডা বাস্তবায়ন করতে যে তাদের যে সম্ভাবনা ছিল ভবিষ্যতের জন্য, সেই সম্ভাবনা কিন্তু অনেকখানি নষ্ট হয়ে যাচ্ছে। আমি আশা করি তারা উপলব্ধির মধ্যে নেবেন এবং গণতন্ত্র রাজনৈতিক ধারার মধ্যে তারা কাজ করবেন, তাহলে তারাও রক্ষা পাবেন, বাংলাদেশও খানিকটা কিন্তু রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন যদি আপনি একটু বলবেন যে নির্বাচন কমিশন গঠনের সময় তো বিভিন্ন রাজনৈতিক দলের ভূমিকা ছিল, তাদের কাছে যতদূর জানি চিঠি পাঠানো হয়েছিল, তারা সেই চিঠিতে নাম দিয়েছিলেন এবং নির্বাচন কমিশনে যারা আছেন তারা তো সবাই মিলে নিজেরা বসে একটা কমিশন গঠন করে ফেলেনি, তাদেরকে সরকার একটা কমিশন গঠন করা হয়েছে। তাহলে আন্দোলনটা নির্বাচন কমিশনের কার্যালয়ে কেন হচ্ছে? সেটা তো যমুনার সামনে হতে পারে, ওখান থেকে তো সিদ্ধান্ত এসেছিল। কথা তো এটাই, শোনেন, জুলাই আন্দোলনটাকে আসলে একটা পক্ষের বাপের সম্পত্তি বানিয়ে ফেলেছে একদম। আমি এর ছাড়া কোনো লাইন পেলাম না খুঁজে। এরা যখন যা খুশি তাই করছে এবং এদের কারণেই জুলাইটাকে ম্লান হয়ে গেছে, জুলাই আন্দোলনটা বাপের সম্পত্তি হয়ে গেছে, একদম বাপের সম্পত্তি হয়ে গেছে। আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয় নাই, আওয়ামী লীগকে বলা হয়েছে যে আওয়ামী লীগ যে পর্যন্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হবে ততদিন পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ থাকবে। আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, এটা কিন্তু বিএনপি আরো 4 মাস আগে বলেছিল সেটা কার্যক্রম নিষিদ্ধ করার জন্য। বিএনপির কথা শুনে নাই, তাহলে ঘটনা কি হলো? ঠান্ডা পানির বাতাস খেলো, বিকালের নাস্তা খেলো, মঞ্চ তৈরি করলো কোথায়? 144 ধারা যেখানে জানি যমুনায় দিয়ে, যমুনার উপর দিয়ে জল প্রবাহিত করলো, করে তারা নিষিদ্ধ করার তথাকথিত নিষিদ্ধ করলো। তো এই যে তথাকথিত, তাহলে যেইখানে যমুনাতে বিচার দেওয়ার কথা, আপনার প্রত্যেকটা দল কিন্তু রাজনৈতিক দল নাম দিয়েছে, নাম চাওয়া হয়েছে, নাম দিয়েছে। কার নামগুলো ফিল আপ করা হয়েছে আপনি জানেন? যে ডিসিদেরকে নিয়োগ করা এবং প্রশাসনে নিয়োগ করা বিএনপির লোক নাই বললেই চলে। যেখানে বিএনপির এত আমলা, সেইখানে বিএনপি না দিয়ে কোনো একটা দলকে খুশি করা হয়েছে। আর সেইখানে আপনার নির্বাচন কমিশনকে বিএনপির কথা মতো দিবে, এটা কেউ বিশ্বাস করে? পাগলও বিশ্বাস করবে না। কারণ এই সরকার যে বিএনপি এনটি এবং এই মুহূর্তে একদম পরিষ্কার যে বিএনপি নির্বাচনে জিতবে বলেই নির্বাচন দেওয়া যাচ্ছে না, এবং এই জন্যই তারা বিভিন্ন মব সৃষ্টি করে স্থানীয় সরকার আগে আসছে। তাইলে আপনার এই ছেলেগুলা কেন যমুনাতে না বললে কেন এখন এইখানে বলল? যে সরকার তাদের নিয়োগ দিল, তার মানে সরকার এইখানে ঘটমট ঘটন পটিয়সী তাদেরকে বানিয়ে, তাদের মাধ্যমে একটা ঘোলা জল বানিয়ে তারা যাতে নির্বাচনটা পিছিয়ে যায় এই মবগুলো তৈরি করছেও। আপনি এর আগেও মবগুলো দেখেন, আমি এক লাইনে শেষ করব। আসিফ যে মব করেছে এর চেয়ে বাংলাদেশে আর কোনো বড় মব হতে পারে না। উনি যখন বলছে 5 তারিখে
5 তারিখে যদি আন্দোলন যদি শেষ না হতো 6 তারিখে আমরা সশস্ত্রভাবে প্রস্তুত ছিলাম, এর উপরে বাংলাদেশে কোনো মব হতে পারে না। ধন্যবাদ। আমি যেতে চাই নাজমুল হক প্রধান, আপনার কাছে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে মব নিয়ে যেহেতু কথা হলো, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি? এটা এনসিপি নেতা সার্জিস আলমের একটা মন্তব্য। আসলে বলি কি, আসলে এদের তো প্র্যাকটিক্যালি তো বয়স কম, তো অভিজ্ঞতাও কম। জি, আমার ধারণা এরা বাইরের কোনো শক্তি দিয়ে এরা কখনো কখনো ইনস্টিগেট, যেটি বলে প্রলুব্ধ হচ্ছে বা এদেরকে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে। না হলে এক এক সময় এক এক রকম কথাবার্তা আসবে কেন? আজকে খুব একটা পলিটিক্যাল পার্টি গঠন হয়েছে, আমরা খুশি। ছাত্ররা এমনি রাজনীতি ছিল না, দীর্ঘ 30 বছর ছাত্র রাজনীতি কিছু ছিল না, এখানটায় লাঠিয়াল ছিল, সরকারি পার্টির লাঠিয়াল। আজকে সেই ছাত্ররা আন্দোলন করছে, একটা দল গঠন করছে, লেটস কাম উইথ দেয়ার। এখনো পর্যন্ত সবাই ওয়েলকাম জানিয়েছে। হ্যাঁ, এখনো পর্যন্ত তাদের ঘোষণাপত্র নাই, তারা লক্ষ্য উদ্দেশ্য কিছুই নেই, কি করতে চায় সেটা নাই। তাহলে এই ভাবাদর্শটা পরিষ্কার না জনগণের কাছে। সেই মুহূর্তে এরা কার লাঠিয়াল হয়ে কখনো নির্বাচন কমিশন বাতিল, কখনো অমুগরে সরাও, কখন এই যে বিভিন্ন কাজ, অমুগরে ব্যান করো, তমুক, এই যে কেন করতেছে এইগুলি? ধারাবাহিকতা দরকার তো রাজনৈতিক দলের। আমরা ক্ষমতায় ছিলাম 71 সালে মুক্তিদের পরে, আমরা 72 সালে আমরা ক্ষমতাকে ছেড়ে দিয়ে রাজনীতি করতে এসেছি আমরা। আজকে হ্যাঁ দল ভাঙচুর, অনেক কথা আছে আমাদের নিয়ে, তারপরে এটা ঠিক, এটা পরিষ্কার করে বলতে হয় যে এই জায়গাটাকে তারা যদি দৃষ্টান্ত হিসেবে নেয় তাহলে আমার ধারণা তারা ঠিক জায়গায় রাজনীতি করতে পারবে। ধন্যবাদ। এখন তারা রাজনীতি করতে পারছে না। সাইফুল হক ভাই, 30 সেকেন্ড সময় আপনার জন্য। জি, আমি বললাম যে ওদের এই কাজে মানে রাজনীতিকের একটা বড় অংশের ধারণা সরকারের মধ্যেকার কোনো মহলের তারা যেটা করতে চান এদেরকে দিয়েই তারা আসলে সে কাজটা তারা সংগঠিত করছেন, যেটা খুব বাজে ধরনের একটা বার্তা যাচ্ছে, যেটা সরকারের জন্য বিপজ্জনক, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত বিপজ্জনক। ধন্যবাদ। এই জায়গাতে সরকারকে সরে আসা সাইফুল হক দরকার। ধন্যবাদ, নীলুফার চৌধুরী মনি এবং নাজমুল হক প্রধান, তিনজনকেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।